রেলওয়েজ তার নিজের কাজের চাপ কমানোর জন্য কিছু পাবলিক কোম্পানি তৈরি করে দিয়েছে এবং তাদের ওপর আলাদা আলাদা কাজ বন্টন করেছে। সাদা চোখে কোনো ধুলো নেই, এটাই স্বাভাবিক, কারণ ইন্ডিয়ান রেলওয়েজ গাড়ি চলাচল, সিগন্যালিং এগুলো পর্যবেক্ষণ করে থাকে এবং বাকি যে কোম্পানিজগুলো ফর্ম করা হয়েছে তারা অন্য দায়িত্বগুলো সামলায়, কারণ একা ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষে এতগুলো দায়িত্ব নিয়ে কাজ যদি চালানো হয় তাহলে এফিসিয়েন্সি কমে যাবে। এই উদ্দেশ্যে আলাদা আলাদা কোম্পানি ফর্ম করা হয়েছে, যেমন বলতে পারেন কনকর, রেল বিকাশ নিগম, রাইটস, এটসেট্রা এটসেট্রা। এবং হ্যাঁ, আইআরসিটিসি, যেটা ট্যুরিস্ট সেবা, টিকিটিং, ট্যুর প্যাকেজ, বিশেষভাবে খাওয়ানো তো বিশাল কস্টলি, যাই হোক, খাওয়ানো, হোটেল ইত্যাদি ইত্যাদি দিকগুলো দেখে। আজ আমি এই আইআরসিটিসির ওপর সাধারণ মানুষ হিসেবে অভিমানটা ঢেলে দেব এই ভিডিওতে। খুব স্বাভাবিকভাবেই মানুষ যখন পরিষেবা ঠিকভাবে পায় না বা একটা পরিষেবা কিনতে গিয়ে যখন সেই মানুষকে কেনার সময় বিফল হতে হয়, একবার টাকা প্রদান করে আবার সেই বেকার জিনিস ছেড়ে দিতে গেলে, মানে ক্যান্সেল করতে গেলে আবার অর্থ প্রদান করতে হয়, তখন সাধারণ মানুষ আমরা কথা তো বলবই। হ্যাঁ, আমি আইআরসিটিসির মাধ্যমে ট্রেন টিকিট বুকিং সিস্টেমের কথা বলছি। অর্ধেক সময় কোটা, এই লেডিস কোটা, সিনিয়র সিটিজেন কোটা, তৎকাল কোটা, প্রিমিয়াম তৎকাল কোটা, ভিআইপি কোটা, আইআরসিটিসির এজেন্সি কোটা, এইসব কোটা মাঝখানে আমরা যারা সাধারণ তারা পিষ্ট হই টিকিট কাটতে গিয়ে, কারণ অধিকাংশ সময় আমাদের টিকিট ওয়েটিং বা আরএসি হয়ে যায় এবং টিকিটের অনেকগুলো টাকা হারাই যখন সেই বেকার ওয়েটিং বা আরএসি টিকিট আমরা আবার সারেন্ডার করি বা ক্যান্সেল করি, তখন আবার আমাদের অর্থ প্রদান করতে হয়। মানে একই প্রোডাক্টের জন্য আমরা দুবার অর্থ প্রদান করছি, মানে টিকিট কাটতে টাকা, আবার সেই ওয়েটিং বা আরএসির মতো বেকার টিকিট ক্যান্সেল করার নামে আবার টাকা, মানে টাকা প্রদান আইআরসিটিসিকে। মনে হয় না সাদা চোখে যে ব্যবসা করছে, যে দোকানদার ব্যবসা করছে, সে এক ঢিলে দুই পাখি মারছে। মানে একবার তুমি বাজারে গিয়ে একটা দোকানের কাছ থেকে মাছ কিনলে, সেই মাছটা বাড়িতে এসে দেখলে পচা, সেই সময় একটা টাকা দিলে, আবার মাছটা যখন ফেরত দিতে গেলে তখন দোকানি বলল, না বাবু, আপনাকে মাছ ফেরত দিলে 25% টাকা কাটবো। তো এইরকমই ব্যাপারটা অনেকটা। রেলওয়েজের ওপরও আমাদের অনেক অভিমান আছে। যে দেশের মানুষেরা একবেলা খেতে পায় না ঠিকভাবে, যে দেশের এখনও কোনো ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে গড়ে ওঠেনি, এগ্রিকালচার ছাড়া সেরকম কোনো এক্সপোর্ট হয় না, ম্যানুফ্যাকচারিং ইউনিটের হাল একেবারে বেহাল, কোনো প্রোডাকশন নেই সেভাবে দেশে, সার্ভিস সেক্টর হিসেবেই আমরা পড়ে রয়েছি, তাই এক্সপোর্টের থেকে ইম্পোর্ট বেশি, প্রতিদিন ডলার লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে এবং টাকার দাম প্রতিদিন কমছে। সেই দেশে এত ভিআইপি ট্রেন, মহারাজা, তেজস, বন্দে ভারত, আরও কী সব আছে, এটা অনেকটা দেখাওয়া, মানে শো অফ করার মতো। ভিডিওটা আজকে একটু বড় হবে হয়তো, কারণ এগুলো আপনাদের কথা, আমার কথা, তাই নিজেদের কথা নিজেদের মধ্যে শেয়ার করার জন্য ভিডিওটা একটু বড় হবে। সবগুলো কথাই বলতে হবে, সব কটা ক্ষোভের কথাই বলতে হবে, কারণ এই ধরনের ভিডিওতে শর্টকাট খোঁজা উচিত নয়। নমস্কার বন্ধুরা, পিবিএস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেক সময় টিকিট ক্যান্সেল করি, ট্রেনের টিকিট, আর তার জন্য হান্ড্রেডস অফ রুপিস খেসারত দিতে হয় আমাদের পকেট থেকে। যেখানে রেল ব্যবস্থা হওয়া উচিত ছিল ইউটিলিটি সার্ভিস বা আবশ্যক জনপরিষেবা, সেখানে ইন্ডিয়ান রেলওয়ের অর্ধাংশ আইআরসিটিসির কাছে। আমরা অনেকেই জানি না যে আইআরসিটিসি এবং ইন্ডিয়ান রেলওয়েজ দুটো আলাদা আলাদা উইংস ভারত সরকারের। ইন্ডিয়ান রেলওয়েজ হলো গভর্নমেন্ট সেক্টর আর আইআরসিটিসি হলো পাবলিক সেক্টর, যেখানে ইন্ডিয়ান রেলওয়েজ আনুমানিক 51% বা তার কাছাকাছি বা একটু সামান্য বেশি হলেও হতে পারে স্টেক হোল্ডার, আর বাকি পার্সেন্টের ঝুঁকি নির্ধারক হলো আইআরসিটিসি। ফলস্বরূপ কি হচ্ছে? ফলস্বরূপ ট্রেন টিকিটের মতো এমার্জেন্সি যে ইউটিলিটি সার্ভিস, সেই ইউটিলিটি সার্ভিসের সাথে বাণিজ্য ঢুকিয়ে দিয়েছে আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়েজের একটা অংশ। যেমন ধরুন আইআরসিটিসি হোটেল, ক্যাটারিং, ফ্লাইট ইত্যাদি ইত্যাদি এখন এই রেলের সাথে যুক্ত হয়ে গেছে আইআরসিটিসির মাধ্যমে।
আর তার পরিণাম হলো ট্রেনের টিকিট পরিষেবা এখন একটা বাণিজ্যর মধ্যে আত্মপ্রকাশ করে গেছে। হোটেল তো আর ইউটিলিটি সার্ভিস হতে পারে না, বা ধরুন ফ্লাইটের টিকিট এগুলো তো, বা ক্যাটারিং, এগুলো তো আর ইউটিলিটি সার্ভিস হতে পারে না। তাহলে এগুলোকেও কেন এই টিকিটের সাথে বা ট্রেন সার্ভিসের সাথে কেন এটাকে জড়িয়ে দেওয়া হলো? তার মানে বাণিজ্য ঢুকে গেছে। অনলাইনে যখন টিকিট কাটবেন তখন এক্সট্রা চার্জেস লাগে, আপনারা জানেন নিশ্চয়ই। টিকিট যখন ছাড়বেন বা ক্যান্সেল করবেন তখন আবার হান্ড্রেডস অফ রুপিস আপনার পকেট থেকে যাবে। এই যে আমরা টিকিট কাটার সময় এত কম টিকিটের অ্যাক্সেস পাই, হয়তো এর কারণ ওই আইআরসিটিসির কৃতার্থের। আমার তো মনে হয় 50%-এরও বেশি টিকিট আগে থেকে তারাই নিয়ে রাখে। তারপর তো আছেই আইআরসিটিসির এজেন্সি নামক আর একটা প্রতিবন্ধকতা, ন্যায্য দামে এই টিকিট পরিষেবার নামে। এজেন্সির কমিশন দিতে গিয়ে ট্রেনের টিকিটের প্রতিনিয়ত দাম বাড়ছে। আইআরসিটিসির পাশাপাশি আরও অনেক এজেন্সি চলে, জানেন আপনারা, যেমন রেড টিকিট আবার এসছে, রেড বাসের মতো রেড টিকিট এসছে, ইক্সিগো এসছে, মেক মাই ট্রিপ এসছে, ইত্যাদি ইত্যাদি। তারা কি লভ্যাংশ না গুনেই এজেন্ট হয়েছে? কমিশন কি তারা পায় না? আর সবই যদি এজেন্সি আর কোটাকে দিয়ে চলে যায়, তাহলে আর সাধারণের জন্য টিকিট আর কি অবশিষ্ট রইল? তার মানে ওয়েটিং করানোটা কিছুটা ইচ্ছাকৃত, কারণ ওয়েটিং হলে লোকের অপেক্ষা করবে না, ওয়েটিং বা আরএসি ক্যান্সেল করে দেবে, আর ক্যান্সেলেশন চার্জ আবার সেই লোকেরা পে করবে, তাহলে ঘরে আবার টাকা ঢুকবে। পুরো টিকিট অ্যাক্সেস না পাওয়ার এটাও একটা বড় খেলা। দেখুন, এজেন্সি নেওয়ার পেছনে কোনো অপরাধ নেই। মানুষ কি করবে? সবাই তো আর ঘুরতে যায় না। মানুষ খালি সরকারকে নানা অজুহাতে টাকা দিয়েই যাবে। মানুষ কেবল সরকারকে নানা অজুহাতে টাকা দিয়েই যাবে। 1 পয়সার রোজগার তো 130 কোটি লোকের নেই। 1 পয়সা রোজগার তো দেশের 130 কোটি লোকের নেই 140 কোটি জনসংখ্যার মধ্যে। বা সরকারও তাদের ইনকাম দিতে পারে না, তাদের আয় বাড়াতে পারে না। তাদের আয় তো ট্যাক্সের খাতায় ঢুকে যায়, নানাবিধ দ্রব্যে ট্যাক্স লাগিয়ে লাগিয়ে, পেট্রোল থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেভাবে দাম বেড়েছে, তাদের তো সাধারণ লোকেদের তো 1 পয়সা সরকার দিতে পারেন বা চাকরিও দেওয়ার মতন সুযোগ করে দিতে পারে না আজকাল। টিকিটের দাম যেভাবে রেল বাড়িয়েছে, তার অন্যতম প্রধান কারণ মনে হয় আমার এই এজেন্সি বিজনেস। এটাই অন্তত সাদা চোখে ধরা পড়ে। আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে এসে লিখে জানান। আপনাদের যথোপযুক্ত কমেন্ট যেগুলো হয় সেগুলো আমি হাইলাইটেড করে থাকি। অতএব বুঝে শুনে খুব ভালোভাবে আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমি হাইলাইটেড এই জন্যই করি যে আপনাদের ভালো ভালো কমেন্টগুলো যাতে, যারা যেসব দর্শক আবার ঢুকছে দেখার জন্য ভিডিওটা, তারা আগে আপনাদের কমেন্টটা পড়তে পারে। তাই বলছি, এসবের বাইরে একজন সাধারণ মানুষ হিসেবে আর কি কিছু মনে আসে? ইন্ডিয়ান রেলওয়েজ আগে সমাজের প্রতিটা মানুষের জন্য এক ও অভিন্ন ছিল। আজ দেশ ভাগাভাগির মতোই ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড আইআরসিটিসি ভারতের জনগণকে ট্রেনে চড়ার জন্য বড়লোক ও গরিব লোক এই দুভাগে ভাগ করে দিয়েছে। দেশের 130 কোটি গরিব জনতা বা খেটে খাওয়া লোকজনকে বুড়ো আঙুল দেখিয়ে তার চোখের সামনে দিয়ে ঝাঁ চকচকে বন্দে ভারত চালানো হয়েছে। এই গরিব জনতাকে দেখানো হয়েছে, দেখ তোরা কত নিচু, আমরা কত উঁচু। চালানো হয়েছে মহারাজা এক্সপ্রেস, গোল্ডেন চ্যারিয়ট, তেজস, এইসব ট্রেনের মতো বড় লোকদের বয়ে নিয়ে যাওয়া ট্রেনগুলো। লাইন কিন্তু একটা, মানে যে লাইনে গরিবের ট্রেন চলে সেই লাইনেই ওগুলো চলছে। শুধু গরিবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, তোরা দাঁড়িয়ে থাক, আমরা তোর পাশ দিয়ে দেখ চলে যাচ্ছি। সেই বড়লোক বাবুরা বাকি 130 কোটির মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত জনগণের সামনে দিয়ে তাদের গরিমা দেখাতে দেখাতে সাইড প্ল্যাটফর্মে 130 কোটির ট্রেনগুলোকে দাঁড় করিয়ে পদহেলিত করে পাশ দিয়ে হু করে দৌড়ে চলে যায়। মানে আজকের রেলওয়েজ ভাড়া ও চড়ার মান বাড়িয়ে কমিয়ে ডিফারেন্সিয়েশন করেছে 2 ধরনের ট্রেন নামিয়ে। 10 কোটি বড়লোকদের জন্য বন্দে ভারত মানে পূজিত ভারত, আর বাকি 130 কোটি নিম্ন মধ্যবিত্তদের জন্য বন্দের উল্টো কি হয়? এই তো অবস্থা। কোনো সার্ভিস নেই। টয়লেটে গেলে মনে হবে কোনো আবর্জনার চেম্বারে ঢুকে পড়েছি। জল থাকে না অর্ধেক সময়। জেনারেল কোচের যা ক্যাপাসিটি তার 100 গুণ বেশি টিকিট বিক্রি করা হয়। খালি আমদানি, খালি আমদানি। গরিবেরা স্টেশনে স্ট্যাম্পেড হবে না তো কে হবে? এত টাকা যখন বাবা আসছে, তখন ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আজও সাউথ ইস্টার্ন লাইনে টিকিয়াপাড়া থেকে হাওড়া এই একটা স্টেশন
যেখানে 7 থেকে 8 মিনিট সময় লাগা উচিত, আজও আধুনিক ভারতে সময় লাগে ঘন্টার ওপর এক এক সময়। মানে ধরুন আপনি একটা নিউজ পেপার কিনেছেন, আপনি বড়লোক, আপনি নিউজ পেপার কিনেছেন, আপনাকে প্লাস্টিকের মোড়কে সেই নিউজ পেপারটা বিক্রি করা হয়েছে এবং সাথে কম্বো ব্রেকফাস্ট থাকবে। সেই নিউজ পেপারটার কত দাম? 100 টাকা। আর আপনি সাধারণ 130 কোটি জনগণের মধ্যে যদি পড়েন, তাহলে সেই কাগজটা 5 টাকা দিয়ে আপনাকে পড়তে হবে বা কিনতে হবে, যাতে কম্বো হিসেবে কি পাবেন? কাকপক্ষীর পটি। যেমন ট্রেন পরিষেবাকে যেমন দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, সেরকম আমি এখানে একটা উদাহরণ দিলাম আপনাদের। কিংবা ধরুন বাজারে গেছেন, সেখানেও হয়তো একটা সময় আসবে যখন আলু বিক্রি করা হবে ভাগাভাগি করে। পচা আলু 130 কোটি গরিবেরা কিনবে, আর বাকি 10 কোটি বড়লোক কিনবে পালিশ করা এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়া মানের আলু। কেন বলছি শুনুন। এখন তো দামি ওষুধ আর কম দামি ওষুধ, এগুলোর মধ্যেও একটা ফারাক ডাক্তারবাবুদের নজরে এসেছে। ওনারা তো বলছেন যে দামি ওষুধের জায়গায় কম দামি ওষুধ কিনলে রোগ সারাবার গ্যারান্টি কিন্তু আমরা নেব না। আবার এই দেশের 130 কোটি লোকেদের উত্তরোত্তর বেড়ে চলা ডক্টর ফিজ দিয়ে ডাক্তার দেখানো ও ওষুধ কেনারও অবস্থা মানুষের নেই। যেখানে ইউএসএতে ট্রিটমেন্ট, মেডিসিন, এডুকেশন, পেনশন তাদের দেশ ফ্রি করে দিয়েছে সর্বসাধারণদের উদ্দেশ্যে বহু কান্ট্রিতে। ওয়েস্ট বেঙ্গলে তো ইতিমধ্যেই আবার কত শত জাল ওষুধ ধরা পড়েছে। আমরা ইন্ডিয়ানসরা পলিটিক্সে সদা ব্যস্ত। কোনো একজন নেতাকে মনের মধ্যে দেবতা ও মডেল বানিয়ে নিলেই শান্তি আমাদের। যেমন ছোটবেলাতে কোনো একজন অভিনেতাকে রিয়েল হিরো বানিয়ে ভাবতাম ডাকলেই পাবো, সে আসবে বাঁচাতে। এই অলওয়েজ আমরা কল্পনাতে থাকতে ভালোবাসি, বিশেষ করে ভারতবাসীরা। ধর্ম, জাতপাত আমি নয় বললামই না। দেশে করাপশন নিয়ে যাদের ভাবা উচিত তারা ভাবে না। ভাববে কেন? ভাবলে তো নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রায় নেই বললেই চলে দেশে। এক্সপোর্টের থেকে ইম্পোর্ট বেশি, একদম ব্যতিক্রমী ভারত। দেশে ডলার আসে না, বড় লোকেরা লোন নিয়ে ছাড় পেয়ে যায়। রেশন কার্ড হারিয়েছে বহু লোক, অগুন্তি লোক। শুধু সরকারের ইচ্ছায় দেশ চলছে এভাবে। যা ইচ্ছে তাই করছে এখনকার সরকার। আধুনিক ডিজিটাল রেশন কার্ড করতে গেলে জিজ্ঞেস করা হয় যে আপনার বাড়ির মাথায় ছাদ আছে কিনা, আপনার বাড়িটা পাকা কিনা, ফ্রিজ টিভি আছে কিনা। যেন এখনকার সরকার তাদের একসময় পাকা বাড়ি বা ফ্রিজ টিভি কেনার পয়সা দিয়েছিল রেশন কার্ডের বদলে, তাই তারা রেশন কার্ড পাবে না। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান শুধু পলিটিক্যালি একটা স্লোগান। সেটা রেশন কার্ডের সময় বোঝা গেল যে বাসস্থান থাকলে খাদ্য নয়, আর খাদ্য থাকলে বাসস্থান নয়। আপনার পাকা বাড়ি থাকলে আপনি রেশন পাবেন না, আর রেশন পেলে আপনি পাকা বাড়ি থাকতে পারবেন না। মানে নয় থাকো নয় খাও, খাদ্য, বস্ত্র, বাসস্থানে সব ভুলে যাও। আমাদের বেঙ্গলের সিএম বলেছিল না যে আমরা বাইরের 5টা রাজ্যকে চালাচ্ছি, আমাদের স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার সবই তারা নিয়ে যাচ্ছে। হয়তো তারা অনেকেই 2 রাজ্যের ভোটার্স, সেটাও সিএম বলেছেন। রেশনের চাল ডাল ওদিকে 5 রাজ্যের থেকে আসা লোকেদের কাছে চলে গেলে আমাদের ভূমিপুত্রদের তো পাকা ছাদ আর টিভি আছে কিনা তার পরীক্ষা দিতেই হবে। আপনারা কি বলেন? রেশন কার্ড দিতে গেলে ভূমিপুত্রদের বাদ তো এভাবেই পড়তে হয়। এই হচ্ছে আমাদের রাজ্যের ভাগ্য। ভোটের রাজনীতিতে জাতির কথা ভাবার সময় কই আমাদের? বাংলাতে সত্যি আজ বাংলা বলার লোক নেই। মাছে ভাতে বাঙালিও আর থাকবে না এভাবেই। রেশন কার্ড না পাওয়া তো জাস্ট একটা শুরুয়াত। আপনারা কি বলেন এ ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এটা নবভারত, অদ্ভুত পলিসি। দেশের 130 কোটি মানুষকে মালদার ভেবে পলিসি নির্ধারণ করে চলেছে যে যার ইচ্ছা মতো। একটা পরিবারের আগের রোজগার আর আজকের রোজগার আকাশ পাতাল তফাৎ, বা খরচা যে হারে বেড়ে গেছে। এখন একবেলা খাওয়ার পরে মানুষের জামা প্যান্ট কেনার পয়সা থাকে না, তাও আবার রেশন কার্ড ছিনিয়ে নিচ্ছে সরকার তাদের। এমনকি জানেন, সিনিয়র সিটিজেনদের রেশন কার্ডও তারা দিতে চাইছে না, কারণ বাড়িতে ফ্রিজ আছে, বাড়ির মাথায় পাকা ছাদ আছে,
এই সব কারণ। যাই হোক, একজন সাধারণ মানুষ হিসেবে এই অসাধারণ স্যুট বুটের দেশটার চিত্রটা আজ কিন্তু এটাই। মূর্খদের দেশে বাস করি আমরা। নিজ নিজ রাজ্যকে, তাদের নিজ জাতিকে বাঁচাতে উদ্যোগী হতে হবে, মানসিকতা উন্নত করতে হবে, ইন্ডাস্ট্রি কারখানা করতে হবে, আইটি হাব করতে হবে, ব্রেন ড্রেন রুখতে হবে। অর্থাৎ উচ্চশিক্ষিত লোক যারা, যেমন ডক্টর, সায়েন্টিস্ট, দেশ ছাড়তে দিলে চলবে না। তাদের দেশ ছাড়ার প্রবণতাকে আটকাতে হবে এবং তার জন্যই ইন্ডাস্ট্রি আনতে হবে। ইন্ডাস্ট্রি না হলে এক্সপোর্ট হবে না, এক্সপোর্ট না হলে ডলার আসবে না, ফুটপাতে স্টল দিয়ে দেশ বাঁচবে না। যেটা বলছিলাম, আজ কেন এত ক্যান্সেলেশন চার্জ দেবো আমরা রেলকে, এমনকি সাধারণ এক্সপ্রেস বা মেল টিকিটের ক্ষেত্রেও, যেখানে আমাদের মতো সাধারণ ভারতীয়রা নিত্যদিন রিজার্ভেশন করে কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিদিন পাড়ি দেয়। আমি যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমি 60 টাকা দিয়ে খড়গপুর যেতাম। আজকে আমি যখন অনলাইনে খড়গপুরে আমার চাকরির স্থলে যাই, তখন 120 টাকা, 125 টাকা অবধি, 122 টাকা, 119 টাকা, 118 টাকা, কোনো ঠিক নেই। এইভাবে টিকিটের দাম হয়ে গেছে। ইস্পাত এক্সপ্রেস বা জনশতাব্দী ধরে যেতে হয় সকালবেলা 6টা 20 বা 6টা 35। তাহলে কোথায় 60, কোথায় 120? এর নাম হচ্ছে ডিজিটাল ভারত। মানে সরকার হিসেবে আমরা তোমাকে দেখবো না, তোমরা খালি আমাদের দিয়ে যাও। আজ দেশের দুটো চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটাই বুঝলাম যে আমাদের কষ্ট করে 2 পয়সা অর্জন করি যেটা, সেই পয়সার কিন্তু কোনো দাম নেই। অন্তত আমাদের দেশ আমাদের পয়সার কোনো দাম দেয় না, আমাদের জীবনেরও কোনো মূল্য নেই। আমার এসব কথার একটা অংশ, সমাজের একটা অংশ কোনো মানে খুঁজে পাবে না। যাদের তো চলে যাচ্ছে ভালোই, তারা দেখবেন কমেন্ট বক্সে এসে আজে বাজে আবল তাবল কমেন্ট করে চলে যাবে, কারণ তারা ওই 10 কোটির মধ্যে পড়ে। আর একটা অংশ যারা 130 কোটির মধ্যে পড়ে, তারা নিশ্চয়ই এই প্রতিবাদকে সাপোর্ট করবেন কমেন্ট ও লাইক করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাবার আগে। আজ তবে এলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।